শুরু করতে চাই মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে। বিরোধী দল এই 6 মাসের মধ্যে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছেন। জামাতের তরফ থেকে বলা হয়েছে সরকার চরম ব্যর্থ, এমনকি এমন কথাও বলা হয়েছে ফ্যাসিজমের পথে হাঁটছে সরকার। মাত্র 6 মাসে সরকারকে চরম ব্যর্থ আসলে কোন কোন মানদণ্ডে বিরোধী দল বলছে? সরকারের সামনে কোন চ্যালেঞ্জগুলো দেখছে বিরোধী দল? সরকারকে বিরোধী দল সমালোচনা করবে এবং সেই সমালোচনা কখনো কঠোর ভাষায় হবে, কখনো যৌক্তিক তাদের বিভিন্ন সমস্যা, সংকট, ব্যর্থতা তুলে ধরবে, এটাই স্বাভাবিক। যে দৃষ্টিকোণ থেকে ব্যর্থ বলা হচ্ছে সেটা হচ্ছে যে কারণ সরকার নিজে কিন্তু আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছিল যে আমরা এরকম অবস্থা থেকে রাষ্ট্রটাকে একটা আশার দিকে নিয়ে যাব, যেটাকে সহজ ভাষায় বলেছিল যে উই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ, তারপরে আপনার একটা 31 দফা মানে প্রস্তাবনা ছিল সরকারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে মাঝখানে আওয়ামী লীগের পতনের পরে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখব অনেক কিছুতে বর্তমান সরকারের কাছ থেকে আমরা আর একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। যেমন আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষের দিকে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা উঠেছিল এবং বলা হয়েছিল যে একটা নির্বাচিত সরকার আসলে পুলিশে স্বস্তি আসবে, জনগণের মাঝে একটা শৃঙ্খলা আসবে, আইন শৃঙ্খলা। কিছুটা হলে উন্নতি হয়নি, সেটা উন্নতি হয়নি। সরকার যদিও বলছে উন্নতি হয়েছে, কিন্তু আপনি যদি রিপোর্টগুলো দেখেন, আপনি যদি পরিস্থিতিটা দেখেন, তাহলে উন্নতির মানে কোনো লক্ষণ নাই। কেন নাই? আপনি যদি দেখেন চুরি, ছিনতাই, রাস্তায় নিরাপত্তার ব্যাপার যদি দেখেন, তারপরে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের হাঙ্গামা, সন্ত্রাস বেড়েছে। তারপরে আপনার জনজীবনে যেটা যে চাঁদাবাজি বা মানুষের ব্যবসা বাণিজ্যের যে অস্থিরতা, সেটা জায়গাটা কিন্তু খুব বেশি স্বস্তি নাই। আপনি যদি সার্ভে করে দেখতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যে চাঁদাবাজি এখনও আছে। দ্বিতীয় যেটা হচ্ছে উৎপাদন। সরকার ক্ষমতায় আসার পরে সরকারের বিগত সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমালোচনাটা বিএনপি কঠোরভাবে করেছিল যে এলসি বন্ধ, উৎপাদন বন্ধ, তারপরে বিদেশি বিনিয়োগ আসছে না ইত্যাদি নানা রকমের কথা বলেছিল। কিন্তু গত 6 মাসেও আমরা দেখেছি বরং এই যে এখন রিসেন্টলি যেটা হয়েছে, তেল, গ্যাস বা বিদ্যুতের সংকটের কারণে প্রায় 750 কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় 1000-এর মতো বড় বৃহৎ মাঝার ইন্ডাস্ট্রি যেগুলো চালু হওয়ার জন্য অপেক্ষায় আছে, গ্যাস সংযোগের জন্য বা বিদ্যুৎ সংযোগের জন্য, সেগুলো চালু করা যাচ্ছে না। সরকারের কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে তারা 1 কোটি লোকের কর্মসংস্থান করবে এবং সময়টা তো কেবল 6 মাস পার হয়েছে। 6 মাস কিন্তু সরকারের 10 ভাগের 1 ভাগ সময় শেষ। কিন্তু 6 মাস শুনতে ছোট মনে হচ্ছে, কিন্তু আপনি যদি 5 বছরের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা 1/10 টাইম কিন্তু পাস হয়ে গেছে। কথা হচ্ছে 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই সরকার সফল হয়ে যাবে, বিষয়টা তো তা না। কিন্তু সরকারের মানে সম্ভাবনা কি দেখা যাচ্ছে? আপনি দেখেন তেল, গ্যাস বা বিদ্যুৎ সংকটের ব্যাপারে সরকার কিন্তু সারেন্ডার করে বসেছে এবং মানে খুব যে কোনো আশার বাণী তারা শোনাতে পারছে না। এখন প্রশ্ন এটা সত্য যে সরকারকে আমরা অত বেশি দায়ী করতে পারছি না এই কারণে যেটা উত্তরাধিকার সূত্রে এই সংকটটা উনি পেয়েছেন। কিন্তু উনি যখন টেক ওভার করছেন, ওনার কাছে তো এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল। ঠিক আছে, এখন আমরা দেখছি সরকার প্রতিদিন প্রায় 700-800 কোটি মানে টাকা ঋণ করছে ব্যাংক থেকে। আপনি যদি হিসাব করে দেখেন, সরকার ক্ষমতায় বসার গত 6 মাসে প্রায় মানে 1 লক্ষ কোটি টাকার মতো ঋণ ইতিমধ্যে হয়ে গেছে। তো এই মানে উৎপাদন বন্ধ, কর্মসংস্থান নেই, বরং বেকারত্ব তৈরি হচ্ছে, বিদ্যুৎ গ্যাসের সংকট তো এমন অবস্থায় পৌঁছে যে সরকারের লোকেরাও স্বীকার করছেন। এটা একটা ভালো দিক যে সরকার এই প্রথমবারের মতো দায়ভার নিজেরা দুঃখ প্রকাশ করছেন। এখন কথা হচ্ছে যে বিরোধী দল এই জায়গাটা থেকে তার সমালোচনার পরিস্থিতিতে তো সে সরকারকে বলবে যে সরকারের কাছ থেকে এই জায়গাগুলো থেকে বিরোধী দল মনে করছে সরকার। হ্যাঁ, আমরা যদি সরকারের সাফল্যের দিক বলতে চাই, সেটা কিছু দিক হয়তো আমরা বলতে পারবো, কারণ সরকার শেখ হাসিনার সাথে কম্পেয়ার করলে সরকারকে অনেক কিছুতে আপনি ভালো দিক বলতে পারেন। যেমন ধরেন যে গুম খুনের জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আমরা এখন মত প্রকাশের স্বাধীনতার জায়গায় আমরা অনেক কথা বলতে পারছি, সরকারকে সমালোচনা করতে পারছি। এর বাইরে ধরেন তারেক রহমানের জীবনযাত্রা, চলাফেরা, সংস্কৃতি, মানে ওনার যেই বিহেভিয়ারাল প্যাটার্নের জায়গা থেকে একটা ইতিবাচক দিক আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে
সেটার ছাপটা বিএনপির সর্বস্তরে তৃণমূলে পৌঁছায়নি। যে মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসবো এই বিষয়ে। নীলুফার চৌধুরী মনি, মুজিবুর রহমান মঞ্জু যেমনটা বলছিলেন যে যেমন প্রত্যাশা এই সরকারের প্রতি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুতে, তেমন আশানুরূপ প্রত্যাশা তারা দেখতে পাননি বলেই সরকারকে চরম ব্যর্থ বলছেন। মাত্র 6 মাসের মধ্যে এমন অভিযোগগুলো আসলে সরকারের সামনে কোন চ্যালেঞ্জের কারণে হচ্ছে? দেখেন, সরকার তার আপনার মানে আলিবাবার কি চেরাগ নিয়ে আসে নাই দত্তের, যে ঘষা দিল আর হয়ে গেল। যখন সরকার দায়িত্ব নিয়েছিলেন, মঞ্জু ভাইরা অবশ্যই জানেন, প্রত্যেকেই জানেন, মোস্তফা ফিরোজরা জানেন দেশের কি অবস্থা ছিল, কতটুকু টাকা ছিল, এবং লাস্ট যে 18 মাস ইন্ট্রিম সরকার সে কতটুকু এখানে ডেভেলপ করে গিয়েছিল। যখন একটা দেশ চরমভাবে তলানিতে, সেই দেশে জেনে শুনে যখন দায়িত্ব ভার নেওয়া হয়, তখন কিন্তু এমনিতেই আপনাকে আপৎকালীন সময়টাই আপৎকালীন ছিল। সেই আপৎকালীন সময়ের 6 মাস আপনি কিভাবে বলবেন যে সরকার সম্পূর্ণভাবে এখানে একদম টাক টাক টিক টিক করে একদম সবগুলোতে এগিয়ে যাবে? তো এগিয়ে যাওয়ার জন্য যা কিছু দরকার, সরকার দায়িত্ব নেওয়ার পরেই প্রথমে কি হলো, আন্তর্জাতিক যুদ্ধ হলো। এই যে তেল গ্যাসের যে সমস্যাটা, এটার সাথে কি মিনিমাম সরকারের কোনো দায়টা ওইভাবে আছে? সরকার চেষ্টা করছে, 6 মাসের সরকার যতটুকু পারছে চেষ্টা করছে। সরকার চাইলে কুইক রেন্টাল নিয়ে আসতে পারে, তাতে কি হবে? মঞ্জু ভাইরাই আরো অনেক কিছু বলবে, সরকার টাকা নষ্ট করছে এইভাবে এইভাবে, এটা করছে ওইটা করছে ওইটা করছে। আপনার গ্যাস সারা বিশ্বে তেলের জন্য গ্যাসের সমস্যা, গ্যাসের জন্য গ্যাসের সমস্যা। আপনার একে বিগত সরকাররা কোনো গ্যাসের নতুন কোনো কূপ খনন করে নাই। দ্বিতীয়ত যা আছে সেটা একটা পুড়ে গেছে ইতিমধ্যে। তৃতীয়ত আন্তর্জাতিকভাবে কাতারে যে সমস্ত বিশ্বে সাপ্লাই দেয়, 17 থেকে 20% গ্যাস সাপ্লাই দেয়, সেটা পুড়ে গেছে আরো 2-3 সপ্তাহ আগে যুদ্ধের কারণে। তো এই যে বৈষয়িক সমস্যাগুলোর কারণে সরকার সাফার করছে, সরকার চেষ্টা করছে। আর আগে তেলের যে ক্রাইসিসটা ছিল, তখনও সরকার থেকে বলা হয়েছিল যে তেল আছে মোটামুটি চলবে, আপনারা যদি ধৈর্য ধরেন। জনগণ ধৈর্য ধরে নাই, কে বা কারা তাদেরকে উস্কানি দিয়েছিল। যখন আপনার সরকারি দল বিরোধী দল কমিটি হলো, আপনি খেয়াল করেন 5 জন করে কমিটি হলো, পরের দিনই কিন্তু রহস্যজনকভাবে সমস্ত লাইনগুলা কিন্তু মিলিয়ে গেল। তো এই যে সরকারের, তারপরে আপনার সরকারের যেটা আসলো, সরকার কোনো কিছু জানে না বুঝে না, সরকার হামের দায়িত্বটা নিতে হলো। হামের, আমি সরকারের পজিটিভ কথাগুলো না বলে আমি নেগেটিভের আলোচনা করছি, এটা একমাত্র বিএনপি পারে। হামের এই জায়গায় সরকারের কি এখানে করা ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের উপর অন্তর্বর্তীকালীন তার আগের সরকারও, ফ্যাসিস্টের সময় শেষ দিকে করোনার পরে তেমন হামের টিকা কেনা হয় নাই, যে কারণে আপনার ইউনিসেফ সে জানতো যে এরকম একটা ক্রাইসিসে পড়বে বাংলাদেশ, সে কিন্তু মজুতি রেখেছিল, চাহিদা মাত্র তারা দিয়েছিল, কিন্তু টিকাটা দেওয়ার সাথে সাথে তো কাজ হয় না। আপনার এই দুইটা জায়গা ছাড়া সরকারকে 95% শিশু কিন্তু যারা টিকার বাইরে, মানে টিকা দেওয়ার বয়সই হয় না, মারা গেছে, যে তাদের মানে সেটা তো একটা থাকতেই পারে। সেটা তো একটা, এটা একটা ছোঁয়াচে রোগও বটে, এটা একটা ইসের রোগও বটে, সেখানে আসতে পারে। সেটার জন্য তো এখনো ওইভাবে থিসিস করা হয় নাই যে এটা জানতে হবে যে এইটার কারণে কি কারণে এটা হয়েছে গেল। তারপরে যেটা সরকার, যেটা আপনার এই 6 মাসে যা যা করেছিল, নির্বাচনী ইশতেহারে যা ঘোষণা করেছিল, তার প্রায় সবগুলোই শুরু করেছে। আপনার কৃষকের ঋণ মওকুফ করেছে, কৃষকের কার্ড করেছে, নারীদেরকে সম্মানের সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। আপনার যেখানে বন্ধ কারখানাগুলা, যেখানে অনেক বছর যাবৎ পড়ে আছে বন্ধ, তাদেরকে চালু করার জন্য সরকার ব্যবস্থা করেছে। বাজেটে আপনার শিক্ষায় দ্বিগুণেরও বেশি শিক্ষায় আপনার বাজেট বরাদ্দ করেছে, স্বাস্থ্যে প্রায় দ্বিগুণ বাজেট বরাদ্দ করেছে। এই যে এই জায়গাগুলা, আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আপনার 7টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কর একদম মওকুফ করেছে। অনেক জায়গায় করের হার কমানো হয়েছে। যুবকদের জন্য আর 2টা পয়েন্ট ধরেছিলেন মুজিবুর রহমান মঞ্জু। আইন শৃঙ্খলার যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল তেমন উন্নতি হয়নি তিনি বলেছেন, এবং চাঁদাবাজির কথাটাও তিনি টেনেছেন। শোনেন, আমি এখানে আসার আগে কয়েকজন এমপির সাথে বসেছিলাম সংসদে। আজকে একজন এমপি বললেন, ওখানে খুলনা ডিভিশনের একজন এমপি, উনি বললেন যে উনার এলাকায় একজন বিরোধী দলের কোনো একজন গিয়ে আগের দিন রাতে বলে যে আমাকে এত টাকা চাঁদা দিতে হবে। পরের দিন সকালে সেই দলেরই
কয়েকজন যান যাই বলেন যে আপনার কাছে বোধহয় চাঁদা চেয়েছিল, বলছে হ্যাঁ আপনি কিভাবে জানলেন, আমরা শুনতে পারলাম। আপনি এই যে এই ফোন নাম্বারগুলো রাখেন, কেউ যদি চাঁদা চায় আমাদের জানাবেন। আমি তার মানে এই বলছি না যে বিএনপি সবাই ফেরেস্তা। বিএনপির মানুষ তাদের ভুল আছে, শুদ্ধ আছে, ভালো আছে, মন্দ আছে। আমি ভালোর মন্দের পরিমাণ দুই একটা হলে সেটা নিয়ে যেভাবে সয়লাভ হয়ে যায়, ওইভাবে যতটা বলে ততটা না, যতটা গর্জে ততটা বসে না। সেই জায়গা থেকে আমি বলছি যে এটাও এক ধরনের ষড়যন্ত্র আরেকটা। তার মানে আমি এটাও বলছি না যে একদমই কিছু হয় নাই। যেটুকু হলে ওই সমস্যাটা হয় না, হয়তো সেটুকু হয়েছে, কিন্তু যেটুকু হলে অনেক সমস্যা হয় এর চেয়েও বেশি আপনার কাছে আবার আপনার আসবো। বলা হয়েছে। আরেকটা জিনিস আপনি বলেছেন, ছোট করে। সেটা হচ্ছে সন্ত্রাস মব। এটা অনেক দিনের লালিত জিনিস। আপনার ফ্যাসিস্ট সরকারের পরবর্তীতে এই মবটা নতুনভাবে আবার এসেছে, আপনার কি বলে ইন্টারিম সরকারের সময়। সেটা চাইলে একদিনে মব করে ফেলবে এই পুলিশকে দিয়েই, আগে সেই পুলিশকে দিয়েই, যে পুলিশ এখনো ট্রমার মধ্যেই অনেকটা আছে, তাদেরকে দিয়ে আপনার মব 100% ঠিকঠাক হবে এটা আমি মনে করতে পারি না। তবে সরকার বলছে আর্লিয়েস্ট পসিবল সরকার চেষ্টা করছে এবং করবে। জি, আপনাকে ধন্যবাদ মোস্তফা ফিরোজ, অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করিয়েছি। সরকার বলছেন যে তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করছে, করে এগিয়ে যাচ্ছে। বিরোধী দল বলছে সরকার চরম ব্যর্থ হয়েছে, ফ্যাসিস্টের পথে হাঁটছে। আবার বিরোধী দলের ভাষাকে ফ্যাসিবাদী ভাষার সঙ্গে তুলনা করছে সরকার। আপনার কাছে জানতে চাই, আপনার পর্যবেক্ষণে কি বলে, কোন পথে এগোচ্ছে রাজনীতি? না, সব পক্ষেরই যুক্তি আছে এবং মানে তার যৌক্তিকতা আছে। বিরোধী দল যা বলছে সেটাও যেমন মিথ্যা না, সরকার যেটা বলছে সেটাও মানে অসত্য না। এখানে একটা মিক্সড একটা অবস্থা চলছে। এখন ট্রেনটা কি, ট্রেনটা একতরফা যদি প্রধানমন্ত্রীর দিকে তাকাই তাহলে মনে হয় ট্রেনটা খুব ভালো চলছে, মানে খুব স্পিডে যাচ্ছে, এটা সুপারসনিক স্পিডে। কিন্তু বাকি দিকে যখন তার তাকাই তখন এটা আবার একদম লোকাল ট্রেনের গতিতে যাচ্ছে। এখানে আমার মনে হয় যে সমন্বয়ের অভাব আছে। লোকাল পর্যায়ে তৃণমূলে সমস্ত যেই আগের অপকর্মের সিন্ডিকেটগুলি আবার তার মধ্যে ঢুকে যাচ্ছে বিএনপির বা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। চাঁদাবাজি তো মানে ছিলই, এবং এখন আর রেট আরও বেড়ে গেছে। দুর্বিষহ একটা পরিস্থিতি, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা যেহেতু খারাপ, তার মধ্যে যদি আবার চাঁদাবাজির রেটটাও আবার বাড়তে থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়। সেই জায়গাটায় আইন শৃঙ্খলার দিক থেকে একদম চরমভাবে ব্যর্থ। খুলনা পুরো অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বলে আমার কাছে মনে হয় না। দিনে দুপুরে, আগে ধরেন রাতের বেলায় ফায়ার হতো, এখন দিনে দুপুরে যে কাউকে ফেলে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা জায়গাও স্পটে, আমি বারবার বলছিলাম যে কিছু মানে দৃষ্টান্তমূলকভাবে স্পট ফাইট করতে হবে আর কি। কারণ আপনি জানেন যে এই দুর্বৃত্তদের হাতে অস্ত্র আছে এবং তারা মানে সংঘাতে লিপ্ত হচ্ছে। আপনি সেখানে যুদ্ধ করেন, এই যুদ্ধটা কিন্তু সিদ্ধ, আন্তর্জাতিকভাবেও কেউ বলবে না যে এটা মানবাধিকারের লঙ্ঘন। কারণ আমেরিকায় আপনি পুলিশের এখানে অস্ত্র ধরার সাথে সাথে সে গুলি করে দেবে। আমাদের এখানে অহরহ চলতেছে। এই জায়গাটায় কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। তো এই জন্য বিরোধী দলের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো যেমন অসত্য না, তেমনি আবার সরকার যে চেষ্টা করছে না সেটাও না। যেমন ধরেন এই যে তেল গ্যাসের এই সংকটটা, এটা বোঝাই যাচ্ছিল এটা বিএনপি থাকলেও, আজকে ক্ষমতায় থাকলেও হয়তো, না থাকলেও হয়তো। কারণ যেই হারে কুইক রেন্টাল, তারপরে গ্যাসের আভ্যন্তরীণভাবে উৎপাদনের দিকে কোনো মনোযোগ না দিয়ে শুধু স্পট মার্কেট থেকে কেনার যেই প্রবণতা, সেটা ধাক্কা খাইলো এই যে ইরান যুদ্ধের কারণে। এটা বিএনপির জন্য দুর্ভাগ্য, কারণ ইরান যুদ্ধটা যদি না হতো, তেল গ্যাসের সংকটটা যদি না হতো, তাহলে কিন্তু তুলনামূলকভাবে রেমিটেন্সটা এখনও পর্যন্ত ভালো, রপ্তানিটাও একটু কমছে কিন্তু একেবারে ধস নামেনি, এবং মূল্যস্ফীতিটাও কিছুটা কমছে। কিন্তু এর সাথে যদি তেল গ্যাসের পরিস্থিতিটা স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু জাম্প দিয়ে উপরে উঠতে পারতো, কিন্তু এটা মানে ভেঙে দিতেছে। কিন্তু আমার কাছে অবাক লাগে সরকার কেন কঠোর হয় না। কারণ চোখ বন্ধ করে বোঝা যায় কোন জেলায় কারা কারা অপরাধ করতেছে, কারা সিন্ডিকেটের মধ্যে ঢুকে
চাঁদাবাজি করতেছে, রাহাজানি করতেছে, সব একদম পুলিশের অজানা না। এবং যেটা হচ্ছে কি, আগে পুলিশ মিলে মিশে সব কিছু করতো, এখন ঘটনাক্রমে আবার সেই একই পদ্ধতিতে মানে চলছে। যার জন্য এই জায়গাটার থেকে মানুষ যদি পরিত্রাণ পাইতো, তাহলে দেখতেন জিনিসপত্রের দামটা অনেক কমে যেত, মানুষ একটা স্বস্তি পাইতো। আর আপনি এখন যদি 2 বছরে যে ঘোষণাটা আপনি দিয়ে দিলেন, তেল গ্যাস, আপনার কোন বিনিয়োগকারী আসবে? বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা, দেশের কোনো শিল্পোদ্যোক্তা কোনো শিল্প কলকারখানা স্থাপন করার সাহস পাবে? কারণ সে জানে যে এক্সিস্টিং কারখানা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, তা আমি কালকে একটা কারখানার পরিকল্পনা করলে সেই কারখানা যদি না চলে, এটা আপনার তাহলে দেশের যেহেতু 1000 কারখানা চালু করা যাচ্ছে না, হ্যাঁ। বিদেশিরা নতুন করে আসবে কিভাবে? তাহলে আসবে 2 কিভাবে? বছরের যে সময়টার কথা সরকার বলছে সেটাও যথেষ্ট বা এটা যৌক্তিক না, খুবই এমনটা মনে এটা করছেন? ডিজাস্টার হয়েছে। আপনি এই 2 বছর মানে কি, আপনি টানা এরকম যদি 2 মাস 3 মাসই হয়, তাতেই তো আপনার ধসে যাবে। 2 বছর তো বিশাল ব্যাপার। আপনার এই 2 বছরের এই সময়সীমা মেনে শিল্প কলকারখানার মালিক বা বিনিয়োগকারীরা কোনো পরিকল্পনা করবে না যে আচ্ছা 2 বছর অপেক্ষা করি, 2 বছর পরে আমরা আসি বিনিয়োগ করতে, ততদিনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমি মানে খুবই সারপ্রাইজড হয়েছি যে আপনার শেখ হাসিনার গভর্নমেন্টের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু তারা যেভাবে হোক না কেন কেমনি জানি ম্যানেজ করে ফেলতো, বা এইভাবে অ্যানাউন্সমেন্টটা দিত না। কারণ আপনি এমন কোনো অ্যানাউন্সমেন্ট আপনি দিলে যদি মানুষ আতঙ্কিত, এটা তো আতঙ্ক। কারণ আমার কোনো ধরেন শিল্প কলকারখানা নেই, কিন্তু আমি যখন শুনলাম যে 2 বছর এরকম তেল গ্যাসের সংকট, এটা মেনে নিতে হবে, তখন তো আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি। তা আমি আর কি বলবো। তো এখন এই বেকারত্ব, এই যে 900 কারখানা, এক নরসিংদীতে আপনার 300 বন্ধ হয়ে গেছে, এখন এরা কি করবে? আপনার আইন শৃঙ্খলা কীভাবে ঠেকাবেন? একটার সাথে তো একটা সম্পর্কযুক্ত। যখনই আপনি কল কারখানার এই দিকে শ্রমিক বেকার হতে থাকবে, তখন আইন শৃঙ্খলার উপর চাপ পড়বে। পুলিশ কয়টা গুলি করে করে মারবে আর নিয়ন্ত্রণে আনবে? পারবে না। তো একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে সরকার কিন্তু পড়ে গেছে। এটাকে কিভাবে মিনিমাইজ করতে হবে, এটা সবকিছু কিন্তু আবার আমাদের উপর একদম অভ্যন্তরীণ সংকট আছে, দেশের বাইরের সংকট আছে। সেই বিষয় নিয়ে আপনার কাছে আবার মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু ফিরতে চাই। বিএনপি বলছে বিরোধী দলগুলো যে ভাষায় কথা বলছে সেগুলো ফ্যাসিবাদের ভাষা হয়ে যাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিরোধী দল সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো, সমালোচনাগুলো যখন এই চরম ব্যর্থতার মতো কথাগুলো আসে, তখন কি রাজনীতিতে আপনাদের ভাষাগুলো একটু সরকারকে চাপে ফেলা বা দেশকে অস্থিতিশীল করার মতো বিষয়গুলো হয়ে যায় কিনা বিএনপির কথা অনুযায়ী? আচ্ছা, আমি আপনাকে একটা সমালোচনা পড়ে শোনাই, কেমন? একজন ব্যক্তি বলছেন, 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় আমি দেখছি রাষ্ট্র প্রশাসনে কিছুই বদলায়নি। ঘুষখোররা আগের মতোই ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে এবং ভালো কাজে বাধা দিচ্ছে। এটা কি প্রশংসা না সমালোচনা, আপনি বলেন? সমালোচনা। কে করেছে সমালোচনাটা? আত্মসমালোচনা করা তো দোষের কিছু না। তাহলে এটা সরকারি দলের মন্ত্রীরা বলছে। হ্যাঁ, অবশ্যই, অনেক ধন্যবাদ। আমি যেটা বলি, এটা পরিবর্তনের ইঙ্গিতই আমরা ধরতে পারি কিনা আত্মসমালোচনা? এটাও তো পরিবর্তন। নীলোফার মনিকে ধন্যবাদ দিচ্ছি, এটা একটা পরিবর্তন, সত্য এটা কথা। পরিবর্তন যে এই জন্য আমি বলছি যে বিরোধী দল সমালোচনা করবে, আপনি নিজেও আত্মসমালোচনা করবেন। ইটস এ কি বলবো, মানে সিগনিফিকেন্ট চেঞ্জ অফ আওয়ার পলিটিক্স আমি যদি ধরে নিই। তো কথা হচ্ছে, তাহলে আপনি সমালোচনাকে ভয় পাচ্ছেন কেন, বা সমালোচনাকে অসহিষ্ণুতা বা ফ্যাসিবাদের মতো করে মনে করছেন কেন? মনে করার তো কোনো কারণ নাই, যেখানে আপনি নিজে সমালোচনা করছেন, যেখানে আপনি নিজে আত্মসমালোচনা করছেন। আমরা তো সেটাই চেয়েছিলাম। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, দেখেন এখানে আমি দুটো কথা একটু ছোট্ট করে জবাব দিই। একটা হচ্ছে যে মোস্তফা ফিরোজ বলেছেন যে তেলের সংকট, ইরান যুদ্ধ। আপনি দেখেছেন ইরান যুদ্ধের কথা বলে কিন্তু তেলের লাইন, একটা বিরাট লাইন তৈরি হয়েছিল। তো ইরান যুদ্ধ তো এখনো চলমান, এখন তেলের লাইন নাই কেন? এই প্রশ্নটা কি কেউ করেছে যে কেন লাইন নাই? তার মানে হচ্ছে আসলেই পরিস্থিতির আলোকে যে ম্যানেজ করারটা, সেটা সে সময় ম্যানেজ করা যায়নি, ওনারা ম্যানেজমেন্টে ফেল করেছেন। এবং সেখানে কিন্তু এই যে তেলের লাইনটা তৈরি হয়েছিল, আমরা তখনও বলেছিলাম যে এটা একটা চক্র, এই চক্রকে ভেদ করা হয় নাই। আমি আপনাকে এবার আরেকটা জিনিস বলি, যে এই যে আপনি যদি দেখেন যে বিএনপি তাদের 17 দফা, তাদের 31 দফা কর্মসূচির 17 দফা
এই 17 দফাটাই পুরোটাই তারা বলেছিল বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে তারা কি করবেন। দেখেন আমি পড়ে শোনাচ্ছি। প্রথমে বলছেন যে দায় মুক্তি ও কালাকানুন বাতিল করবেন। এই কালাকানুনটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাতিল করে দিয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে ওনারা বলেছেন কুইক রেন্টাল ও দুর্নীতি বন্ধ করবেন। এটা কিন্তু করেন নাই। ঠিক আছে, তাহলে আপনি তো পরিকল্পনা নিয়েছিলেন, করেন নাই কেন? তাহলে এটা তো আপনাকে কেউ অবশ্যই ধরবে যে আপনি তো জানতেনই এই সংকটটা আছে, সেটা করেন নাই কেন? আমদানি নির্ভরতা হ্রাস ও দেশীয় সম্পদ আহরণ, 6 মাসে দেশীয় সম্পদ আহরণের ব্যাপারে কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয় নাই। হ্যাঁ, আমরা সমালোচনাটা কেন করছি? সমালোচনাটা করছি যে আপনার একটা হচ্ছে যে আপনার আওতার বাইরে, এটার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, কারণ আপনার টোটাল 95 আমাদের জ্বালানি আমদানি করতে হয়। দ্বিতীয় হচ্ছে মানে আওয়ামী লীগ এখানে একটা বিরাট ধরনের মাফিয়া চক্র তৈরি করে দিয়ে গেছে। তাহলে আপনি তো সেটা জানেন, জানার কারণে আপনি নিজেই বলছেন সীমাহীন দুর্নীতি লুটপাট বন্ধ করা হবে। বলেন, কোনো নিউজ আসছে আপনাদের কাছে যে এই সীমাহীন লুটপাট বন্ধ বা দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা আমাদের এই মাফিয়া চক্র করেছে তাদের কাউকে এটার জন্য পানিশ করা হয়েছে? নাই। আমাদের সমালোচনা সেখানেই আপনি যেটা করতে পারতেন, যেটা আপনার করার প্রতিশ্রুতি ছিল, আপনি জানেন, সেটা কেন করেন না? এটাই আমাদের জিজ্ঞাসা, অন্য কিছু না। জি। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখেন এই যে হামের মৃত্যুর কথাটা আসছে, একটু ছোট অন্যকে দায় দেওয়াটা তো খুব সহজ, কোনো অসুবিধা নেই, অবশ্যই দায় আছে, কিন্তু আপনি যখনই দায় দিবেন আপনার উপরে দায়িত্বটাও আছে। আমরা বারবার বলেছি, আপনি যদি মনে করেন বিগত সরকারের কারো অবহেলার কারণে এটা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তাদেরকে পার্লামেন্টে ডাকেন, তাদেরকে পাবলিকের কাছে এক্সপোজ করেন। সরকার তো সেটা করে নাই, বরং আমরা রিপোর্টে দেখছি যে মৃত্যু যা হয়েছে হামে, তার 51% হয়েছে তাদের যাদের হামের টিকা দেওয়ার বয়সই হয় নাই। তাহলে এখানে আমাদের কোনো মেডিকেল ফেলিওর আছে কিনা সেটা তো আপনাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমি মূল কথা যেটা বলতে চাই, এই যে দোষারোপের রাজনীতি বা আমি এই দোষ দিলাম উনি জবাব দিলেন, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাদেরকে একটা নতুন ডাইমেনশনে যেতে হবে। আমি এখনো বলি যে সরকার যে 31 দফা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, কিছুই লাগবে না, বিরোধী দলের কোনো কথাও লাগবে না। ওনারা 31 দফা অনুসারে যদি চলে তাহলে কোনো, আমি আপনাকে এখানে প্রমাণ দিতে পারবো সরকারের 31 দফার অন্তত 8-10টা দফা আছে পুরোটাই উল্টা হাঁটছে সরকার, এবং কোনো প্রতিশ্রুতি সে রক্ষা করছে না। জি, আপনার কাছে আবার আসবো নীলুফার চৌধুরী মনি। সরকারকে আসলে এই পুরোটা উল্টো হাঁটছে কিনা? আর ফিরোজ ভাই একটি কথা বলছিলেন যে সরকার অনেক কিছু জানে তৃণমূল পর্যায়ে কোথায় কি হচ্ছে, তারপরে সরকার কেন কঠোর হচ্ছে না সেটা নিয়ে বিষয় প্রকাশ করছেন। এটা নিয়ে একটু ছোট করে দেখেন, মঞ্জু ভাই যে কথাটা বললেন যে হামের দায়িত্ব নিয়ে সরকার কেন এটা বলছে না, ধরছে না তাদেরকে, এই জায়গাটায় আপনি মনে করেন যে বিরোধী দল ছায়া সরকার, বিরোধী দল চুলচেরা বিশ্লেষণ করে। আপনি বলেন তো কয়দিন মহান জাতীয় সংসদে বিরোধী দল এটা নিয়ে কথা বলেছে? কয়দিন আপনার যে এই যে পাইপলাইনে তেলটা যে থাকার কথা সেটা ছিল না ইন্ট্রিম সরকারের সময়? ইন্ট্রিম সরকারের কি সমস্যা ছিল? ইন্ট্রিম সরকার তো ফেরেস্তা না, হতে পারে আমরাই নিয়োগ দিয়েছি, কিন্তু তার ভুলগুলো তো আমাদের তুলে ধরতে হবে, বলতে হবে। একমাত্র এই বিরোধী দল একমাত্র আপনার গণরায় ছাড়া, জুলাই সনদ ছাড়া ওই সংসদ আর কি বলেছে, কোনটা বলেছে? এবং যদি কোনোটা বলে থাকে সেটা কিন্তু সরকার সেটা শুনেছে। তারা তো এইসব নিয়ে কোনো প্রশ্নই করে না। মাঝখানে সরকার বিব্রত হবেন এরকম কোনো প্রশ্নই আসে না, অথচ বিরোধী দলের কাজই হচ্ছে এটা। এই অনুসন্ধান করে বের করা হচ্ছে বিরোধী দলের কাজ। সরকারের কাজ হচ্ছে জিনিসটা সমাধান করা, জিনিসটা কোনো সমস্যা থাকলে সেটার এগিয়ে গিয়ে সেটা ঘটনাটা জেনে এটা তরিত একটা বিহিত করা। কিন্তু বিরোধী দল কি কতটুকু করেছে? আজকে মঞ্জু ভাই এখানে সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় এই কথাগুলো বলছেন, কিন্তু এই কথাগুলো কি মহান জাতীয় সংসদে ওঠার কথা ছিল না? আমরা থাকলে তো চুলচেরা হিসাব করতাম। তো সেই জায়গায় মানে বিরোধী দল যেটাকে আপনার বিরোধিতা করার কথা সেটা করছে না, যেটার করার কথা না সেটা করছে। মোস্তফা ফিরোজ ভাই বলছে সরকার জানে কিভাবে করতে হয়। সরকারের হাতে টাইমটা কতটুকু ছিল? এই যে এত বড় বড় সমস্যা, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার বাচ্চা না খেয়ে আছে, আপনার বাচ্চা না খাবেন নাকি আগুনটা নিভাবেন, কোনটা আপনার কাছে বেশি জরুরি? আপনার বাচ্চা 1-1.5 দিন না খেয়ে থাকলে হয়তো মারা যাবে না, কিন্তু ওই আগুনটার জন্য কিন্তু সমস্ত গ্রাম পাড়া মহল্লা ছড়ে যেতে পারে। তো আপনার কোনটা বেশি জরুরি কাজ? তো সরকার এই দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের যতগুলো কাজ করেছে এগুলো সব না আগুন নিভানোর কাজ করছে এখন পর্যন্ত।
সেই আগুন নিভানোর কাজের মধ্যে আপনার কোনো টাকা নাই, সেই টাকা আবার যদি কাগজে ছাপায়, আর আগের সরকার সবাই কাগজে ছাপায় আপনার এই যে মুদ্রাস্ফীতি বাড়াইছে, যে কথাটা ফিরোজ ভাই বললেন যে মুদ্রাস্ফীতি কমেছে আগের চেয়ে, মূল্যস্ফীতি কমেছে আগের চেয়ে। তো এই মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি কিন্তু ওতপ্রোত সম্পর্কযুক্ত সবগুলোই। তো সরকার তো এই কাজগুলো করছে না। সরকার আরো বেশি রেন্টাল পাওয়ার নিয়ে আসলে সমস্যা হয়তো হবে না, কিন্তু আপনার যদি চিরস্থায়ী একটা বন্দোবস্ত করার জন্য যদি চিন্তা করা হয়, সেটার জন্য তো একটু সময় দিতেই হবে সরকারকে। আর কিছু কিছু জিনিস আছে সেটার উপর তো আমাদের হাত নাই। যুদ্ধের উপর তো শুধু আমরা একাই সাফার করছি তা না, সমস্ত বিশ্ব সাফার করছে কোনো না কোনো ভাবে। তাহলে এটা নতুন সরকার দেখে এতগুলো কথা হচ্ছে। এবং এই সরকারকে ঘরের ভেতর থেকে, ঘরের বাইরে থেকে, ঘরের ভেতর মানে আমি দেশটাকে বুঝিয়েছি, এই যে ষড়যন্ত্র, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সরকার দায়িত্বই নিতে পারলো না। আপনি উৎখাত করতে চাচ্ছেন, আপনি উৎখাত করলে কি হবে? আপনার গণতন্ত্র টিকবে? আপনার গণতন্ত্র তো ওই 15.5 বছর হয়ে যাবে, তার আগে আরো 2 বছর হয়ে যাবে, তারপর আরো 1.5 বছর হয়ে যাবে। তো এরকম যদি একটা দেশের উপর যদি 20-25 বছর যদি সরকারের অবস্থা এরকম থাকে, সে দেশের গণতন্ত্রের গটাই তো ভুলে যাবে। তো আপনার গণতন্ত্র মজবুত করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। গঠনমূলক যে সরকার প্রধান বক্তব্য দিতে সংসদে উঠে দাঁড়িয়ে বলে যে আপনাদেরকে আমি 20 কোটি করে টাকা দিলাম, সরকারেরই টাকা, কিন্তু সরকার না দিলে কিছু করার না ওই টাইমটায়। তো এবং বিরোধী দলের প্রধানের কথা বলে আপনার যে সমস্যাগুলো সব আমি নিলাম, তারপরে একটা সরকারকে আপনি কিভাবে আপনার দায়ী করেন? আপনি কোথায় আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তা না করে আপনি ওইখানে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেন না, কারণ কোনো অবস্থাই নেই প্রতিবাদ করার। সেই প্রতিবাদটার ভাষা হয়ে যায় এইখানে, তাও কি আপনার যখন প্যারাসিটামল লাগবে তখন আপনার কুইনাইন খাওয়ায় দেয়। কুইনাইনের সময় তারা কি করবে আমি জানি না। আচ্ছা, জি, একটু কঠিন কথা বললাম। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, আজকে আপনারা সংসদে সরকার দলীয় সভা হয়েছে, আমরা জানি আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার একদম দ্বার প্রান্তে আছেন। সেখানে উনি খুব আবেগতাড়িত হয়েছিলেন, বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন, এমন কিছু খবর আমরা দেখতে পাচ্ছি। আপনি তো নিশ্চয়ই সেখানে ছিলেন, সেখানে কি হয়েছে একটু জানতে চাচ্ছিলাম। দেখেন, সেইখানে আসলে তেমন কিছু হয়নি। আসলে ভোটটা তো 35 বছর পরে একটা ভোট হচ্ছে, ভোটটা কিভাবে কেমন করে ভোটটা দিতে হবে, অনেকেই নতুন এমপি বা পুরানো এমপি হলো 35 বছরের অনেকেই না। তো সেইটাই আপনার নির্বাচন কমিশনের কাছ থেকে জেনে তাদেরকে ব্রিফ করানো, আর কিছু না। আর ওখানে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি হিসেবে বক্তব্য রেখেছেন, আর বিদায়ী মহাসচিব উনি বক্তব্য রাখতে গিয়ে উনি আবেগে আপ্লুত হয়ে গেছেন। এটাই স্বাভাবিক, কারণ উনি এত মিশে গিয়েছিলেন মানে দলের সাথে, দেশের সাথে, আন্দোলনের সাথে, যে ওনার প্রত্যেকটা মুহূর্তে ওই কথাগুলো মনে পড়ছিল। উনি কোনো কথাই একদম লাইনটা শেষ করতে পারছিলেন না, তার আগেই আবেগতাড়িত হয়ে যাচ্ছিলেন। এটাই অতি স্বাভাবিক একজন মানবিক মানুষের জন্য, যে এত বছরের একটা জার্নি সেইখান থেকে চলে যাচ্ছেন, যেখানে হয়তো বা কথা কম বলার জায়গা, এই পরিবেশটা তো উনি পাবেন না। তো সেই কারণে এই কথাগুলো তার মনে হচ্ছিল যে এটা বিদায়, কারণ তাকে নিরপেক্ষ হতে হবে। তো নিরপেক্ষ একজন মানুষ এতদিন একটা দল করলেন, দলের সর্বোচ্চ মানে জায়গাটায় উনি ছিলেন, সেই জায়গায় আপনার চলে যাচ্ছেন, পরের দিন থেকেই তার আরেকটা জার্নি, সেটা মনে করে সে তার আবেগ আপ্লুত হচ্ছিলেন বারবার। জি, আপনাকে ধন্যবাদ। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসতে চাই, ভারতে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আসতে চাই। এই বিষয়টি নিয়ে এখন একদম রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। আজকে রিজভী যেমনটি বলেছেন যে শর্ত বা স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের এই মুহূর্তে সিদ্ধান্তটা আসলে কেমন হওয়া উচিত। আরেকটি বিষয় জানতে চাই যে কূটনীতিতে স্বার্থহীন বন্ধুত্ব বলে আদৌ কিছু থাকে কিনা? না, থাকে না। এটা তো বাংলাদেশের পয়েন্টটা আগে যেটা হয়েছে একেবারে একতরফা ছিল, এখন আর একতরফা নেই। কিন্তু একতরফা নেই বলে এটা যুদ্ধ ঘোষণা করার মতন কিছু না। এটা কূটনীতিতে আপনাকে কখনো আপনাকে একটু মাথা নোয়াইতে হবে, আবার কখনো মাথা উঁচু করতে হবে। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখতে হবে। ভারত এমন একটা প্রতিবেশী, এই প্রতিবেশীর সাথে আপনার সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে আপনাকে ঠুকাঠুকি থাকবেই। সীমান্ত থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে,
আপনি কখনোই একদম মানে নির্মল সুন্দর পরিবেশ পাবেন না। তো এইটা মাথায় রেখে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করা উচিত। কারণ আপনি যে পয়েন্টটা রেজ করছেন এটা খুব ভ্যালিড পয়েন্ট। এইটাই তো আপনি অন্য পক্ষকে আপনি চাপে রেখে আপনি ব্যাটিং করবেন। আপনি ব্যাটিংই করবেন না, বলবেন যে না আমি খেলতেই নামবো না, তাহলে হবে না। আপনাকে চাপে রেখে ব্যাটিংটা করতে হবে। ব্যাটিংটা করতে হবে এই কারণে, কারণ শেখ হাসিনা ইস্যুতে আমাদের ভাগ্য, আমাদের এত মানে দুই প্রান্তেরই মানুষের ভাগ্য মানে অনিশ্চিত হয়ে যাবে বা দুর্দশার মধ্যে পড়বে, এটা আমরা কেউ মানতে পারি না। দেখেন আজকে একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো, তাই না? যে 9 জন বাংলাদেশি মারা গেল কলকাতায়, সব চিকিৎসার প্রার্থী ছিল। তো এটা তো গেছে, তো চিকিৎসার জন্যই তো গেছে, তাই না? তার মানে সেখানে যাচ্ছে, সেই ডিমান্ডটা এখনো আছে। তা আপনি সেটা আপনি বন্ধ করবেন কিভাবে? বন্ধ করা উচিত না। আমাদের দিক থেকে আমরা আমাদের সোচ্চার বক্তব্য রাখতে হবে যে ভারত তুমি অন্যায় করতেছো, একটা দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে তুমি আশ্রয় দিচ্ছ, প্রশ্রয় দিচ্ছ এবং মদত দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাচ্ছ, এটা অন্যায় করতেছো। এটা একদম মুখের পরে যে বলে আসতে হবে। এখানে আমার দেশের টেরিটরিতে বসে আমি বললে হবে না, সামনে যে বলে আসতে হবে যে এই অন্যায় করতেছো আর আমি এই জিনিস চাই। আগে তো এই চাওয়া পাওয়ার বিষয়টাই বাংলাদেশ কখনো বলতে পারেনি। প্রধানমন্ত্রী অত্যন্ত সাহস এবং তার এই ব্যাপারে ডেডিকেশন আছে। এই ব্যাপারে আমি বিশ্বাস করি যে উনি যাবেন এবং বাংলাদেশের পক্ষে যে সমস্ত ন্যায্য কথা সেগুলি তিনি বলে আসবেন এবং এটা বলতে হবে। কারণ এটা যদি না বলে আপনি যদি থামাই দিতে পারেন না, কারণ এর চেয়েও চরম খারাপ অবস্থার মধ্যে আমরা যদি বিশ্ব পরিস্থিতির কথা চিন্তা করি, ইরান যুক্তরাষ্ট্র বসছে, আলোচনা হচ্ছে, তাই না? তা আরও এরকম বহু মানে ঘটনা আছে। এখানে তো এমন না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ চলতেছে। ভারত একটা স্টুপিটি কাজ করতেছে, সেটা হলো শেখ হাসিনাকে এইভাবে আশ্রয় দেওয়ার কোনো দরকার ছিল না। একটা গণ অভ্যুত্থানে একটা উৎখাত হয়ে যাওয়া একটা উচ্ছিষ্ট জিনিসকে এইভাবে দেওয়া, এটা ভারতের রাজনীতি যে কত দেউলিয়া সেটা প্রমাণ করে। তো সেটা আমাদেরকে বারবার বলতে হবে। কিন্তু তাই বলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, যাওয়া আসা, আদান প্রদান, এটা বন্ধ করা যাবে না। এটা করলে মানে বড় কূটনীতির জায়গাটা হলো সবসময় একটা অনেক বড় আসপেক্ট, সেই জায়গাটা আমাদেরকে চালু রাখতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভিন্ন সময় আমরা শুনেছি বিরোধী দলের অবস্থান, আপনার থেকে শুনতে চাই বিরোধী দলের কি অবস্থান, বিরোধী দল কি চায়? আমার প্রশ্ন হচ্ছে ভারতের কাছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কাছে কে? তারেক রহমান নাকি শেখ হাসিনা? যদি শেখ হাসিনাকে সে যে স্ট্যাটাসে রেখেছে, কারণ আমরা কিন্তু এখনও জানি না শেখ হাসিনা কি স্ট্যাটাসে সেখানে আছেন। এবং আমরা আওয়ামী লীগের সম্ভবত জনাব নানক সাহেবের একটা স্টেটমেন্ট বা একটা ইন্টারভিউ দেখলাম, উনি সেখানে বলছেন যে সেখানে প্রধানমন্ত্রীর মানে দিয়ে প্রোটোকল দিয়ে ওনাকে রাখা হয়েছে, সিরিয়াস সিকিউরিটি, ওনার সব কিছু সেখানে ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় শুনছি সেখানে আওয়ামী লীগের নেতারা গিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হচ্ছে, আপ্যায়ন হচ্ছে, মিটিং হচ্ছে। সুতরাং ভারতের এই জায়গাটা তো স্পষ্ট করতে হবে। আমরা দিবু ভাই যেটা বললেন যে ঠিক আছে আমরা আমাদের সম্পর্ক চাই, আমরা অবশ্যই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাকে ওটা মনে রাখতে হবে কূটনীতির ভাষাটা কিন্তু আলাদা। কূটনীতিতে আপনি আমার সাথে কী ধরনের আচরণ করছেন আমাকে কিন্তু সেটা হিসাব করেই আচরণটা করতে হবে। দেখেন আমরা যখন ক্রিকেট খেলি, ফুটবল খেলি, দুই দলের মধ্যে এমন খেলা হয় যে একটা দল হচ্ছে র্যাঙ্কিংয়ে নাম্বার 1, আরেকটা হতে পারে র্যাঙ্কিংয়ে হয়তো একদম 84 নাম্বার র্যাঙ্কিং, কিন্তু সে যখন মাঠে নামে দুই দলেরই পতাকা কিন্তু সমান থাকে, দুই দলের প্লেয়ার সংখ্যা সমান থাকে, দুই দলের জন্য আইন কানুন নিয়ম মর্যাদা সম্মান সমান থাকে, রাইট? সেখানে কে কোন ভালো দল বা খারাপ দল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই, কে কত বড় দেশ ছোট দেশ সেটা হিসাব করার সুযোগ নাই। ভারত আমাদের সাথে যে আচরণটা করছে, আমি যদি ধরেন যুক্তির খাতিরে বলি, ধরেন ইন্ডিয়ান কোনো একটা খুব দাগি সন্ত্রাসী আসামি বাংলাদেশে আসলো, আমি তাকে একদম রাষ্ট্রীয় যমুনা বা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে তাকে রাখলাম, ভারত বিষয়টাকে কীভাবে দেখতো? আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনা আপনার জানের জান হইতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে যখন আপনি কথা বলতে আসবেন, শেখ হাসিনা বাংলাদেশের কাছে কি? শেখ হাসিনা বাংলাদেশে 17 বছর আমাদেরকে জুলুম শোষণ করে তিনি আমাদের এখানে গণতন্ত্র হত্যা করেছেন,
ওনার বাবা যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার মানে সপক্ষের জন্য লড়াই করেছেন, উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিয়ে গেছেন। আমাদের ভোটাধিকার, আমাদের লুটপাট তন্ত্র কায়েম করে, আমাদের অর্থনীতিকে, এই যে আজকে বিএনপি কেন একটা গণতান্ত্রিক দল, আমরাই তো একসাথে সংগ্রাম করেছি, আমরা কেন বিএনপিকে সমালোচনা করছি? এই যে তেল গ্যাস সংকট, এই যে বিদ্যুতের এই যে মহা চুরির জায়গায় যে বাংলাদেশকে রেখে গেছে, সেখান থেকে তো আমরা উদ্ধার হতে পারছি না। সুতরাং এই জায়গাগুলো তো খুবই যৌক্তিক ইস্যু। তারেক রহমান কোনো কথা ছাড়াই ইন্ডিয়া চলে যাবেন, এটা তো মনে রাখতে হবে। তারেক রহমানের জবাবদিহিতা তো আবার বাংলাদেশের মানুষের কাছেও আছে, তাই না? আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ওই যেমনটা ফিরোজ ভাই বলছিলেন যে চোখে চোখে রেখে বলার জন্য হলেও যাওয়া উচিত। হ্যাঁ, তেমনটা সেটা তো আমরা বলছি। আমরা তো, আপনি দেখেন, আমরা আমাদের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছে যে শেখ হাসিনাকে আপনি ফেরত দেন, লিখিত আবেদন করা হয়েছে। কোনো আবেদনের জবাব কি আমরা জানি? কি দিয়েছেন জবাব? ওনারা দেন নাই। দ্বিতীয় বলা হয়েছে যে উনি যাতে ওখান থেকে বসে কোনো ধরনের উস্কানি তৈরি না করেন, আপনার চেক দেন, খেয়াল করেন। উনি তো আপনাদের নিয়ন্ত্রণে আছে, করেছেন? করেন নাই। শেখ হাসিনা রীতিমতো হুমকি দিচ্ছে, রীতিমতো আজে বাজে কথা বলছে, রীতিমতো আরও মানে আমাদের শরীরে লাগে মতো। ভাই, আপনি একটা মানুষ, আপনি বলতেছেন আমি আবার সুযোগ পেলে তোদেরকে আরও খাবো, আগে তো তোদেরকে মারছে, এবারে আমার এমন মারা মারবো আর জীবন উঠতে পারবে না, এই ধরনের কথা বলে যাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে উনি একটা ওখানে মিটিং করবেন 5ই আগস্টে, আরো কোন দিন, সেন্সিটিভ ডেতে। ইন্ডিয়া আমাদের সাথে কি করলো? ইন্ডিয়ান পররাষ্ট্র নীতি বলল যে এটা একটা বেসরকারি উদ্যোগ, আমাদের কিছু করার নাই। পরে আমরা দেখলাম ওই মিটিংয়ের মধ্যেই যারা উদ্যোক্তা তারা বলছেন যে ওনাকে আমরা সশরীরে হাজির করতে পারি নাই, ওনার ভিডিও কলও করতে পারছি না, ডিউ টু এখানে গভর্নমেন্টের একটা রেস্ট্রিকশন আছে। তাহলে গভর্নমেন্ট তো তাহলে ইনভলভ, আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, আপনি তো সেখানে নিশ্চয়ই ইন্টারফেয়ার করেছেন। তাহলে আপনি যে মিথ্যা কথাটা বললেন যে আপনি কিছুই জানেন না বা আপনার কিছু করার নাই, এটা তো সত্য না। তাহলে এইরকম করে আপনি আবার আমাকে বলছেন যে আপনাকে গালা রিসিপশন দেওয়া হবে, তারেক রহমান আপনি আসেন। আপনি জানেন তারেক রহমান সেখানে যাওয়ার পরে যদি এমন কিছু কথা ওখানে উঠে বা আমাদের প্রধানমন্ত্রীকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে ওনার কিন্তু এই রাষ্ট্রের নাগরিকদের, ওনার কাছে কিন্তু বিরাট এই মানে উনি যখন ভারতে যাবেন তখন ওনার কাছে কিন্তু 1400 শহীদ পরিবার, হাজার হাজার আহত পঙ্গুদের একটা আবেগের জায়গা আছে। আরো কথা বাদ দেন, একটা সিম্পল ইস্যু, একটু ছোট করে এই যে আপনার এই আমাদের শহীদ ওসমান হাদির খুনিরা ওখানে আছে, তাদের কাছে গ্রেফতার আছে। সরকার তো এটা বলেছে যে যেটা দীপু ভাই বললেন যে মুখে মুখে বলার জন্য, মুখে মুখেই তো বলেছে যে এদেরকে ফেরত দেন, এদেরকে প্রত্যার্পণ করেন। এই কারণে আপনারা মনে করছেন যে না যাওয়াটা না, আমরা মনে করি অবশ্যই যাওয়া দরকার, কিন্তু যাওয়ার বিষয়ে সুস্পষ্টতাটা পরিষ্কার, যেটা রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেছেন, যে শর্ত বা এটা সেটা দিয়ে, বা শেখ হাসিনা ডায়লগের ইস্যু তো এখানে হতে পারে না। শেখ হাসিনা কি ভারতের নাগরিক যে ভারত সাথে আমাদের তাদের সাথে এটা নিয়ে নেগোশিয়েট করতে হবে? আর ভারত এত লোকরে পুশিং করতে সমবেত করতেছে, আওয়ামী লীগের লোকগুলোকে পুশিং করে দেয় না কেন? জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। আপনার কাছে আসতে চাই, রুহুল কবির রিজভী যেমনটি বলেছেন, স্বার্থ ও শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে বাংলাদেশ স্বাগত জানাবে। ভারতকে এমন কোনো শর্ত দিয়েছে কিনা আপনার জানা আছে কিনা, এবং ভারত সফর নিয়ে সরকারের অবস্থানটা আসলে কি একটু ছোট করে বলবেন? দেখেন, স্বার্থ এবং শর্ত না থাকলে তো রুহুল কবির রিজভী বিএনপির মুখপাত্র, তাহলে তো বলতেন না। আর যদি ওটা ডিটেলস বলারই হতো তাহলে উনি তখনই বলে দিতেন। তো যেটা উনি জানেন ওটা হয়তো আমি জানি না। তবে উনি যেটা বলেছেন এটা অবশ্যই সঠিক কথা বলেছেন, যে কোনো একটা রাষ্ট্রের ওখানে যাবে, যদি আপনার এখানে রাষ্ট্রের সাথে আলোচনা বিভিন্ন সৌজন্যমূলক যদি হয়, সেখানে তো শর্ত আর স্বার্থ এটা থাকার কথা না, নর্মালি দাওয়াত দেওয়ার কথা। আর শর্ত যদি দিয়েই থাকে, এটাও তো সত্যি কথা যে 5 তারিখ এটা কিন্তু একদম সেন্সিটিভ একটা জায়গা, সেই দিনই, এবং শুধু তাই না, এটা জানান দিয়ে কিন্তু বক্তব্যটা দেওয়া হয়েছে। আপনার শেখ হাসিনার তরফ থেকে জানান দেওয়া হয়েছিল যে 5 তারিখে সন্ধ্যা 6টা বা 7টা, তাই না, এই টাইমে উনি বক্তব্য রাখবেন। এটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছিল যে উনি যেন বক্তব্যটা এই টাইমে না রাখতে পারেন, অন্তত ওই দিনটা। তো এর আগেও অনেক কথা আসছে, সেটা অন্য হিসাব, কিন্তু জানান দিয়ে বলা। এবং আরেকটা জিনিস হলো যে যেইখানে সরকার টু সরকার তার আসামিকে চাচ্ছে, সেখানে তারা আসামি দিতে রাজি হচ্ছে না, অথচ আসামি বলছে দিন তারিখ দিয়ে যে উনি ডিসেম্বরে ঢুকবেন। এটা কেমন একটা ডাবল স্ট্যান্ডার্ড কথা হয়ে যায় না? তো এই কথাগুলোর তো আসলে একটা সলিউশন আসা দরকার। যদি তারা শর্তই দেয়, শর্ত ছাড়া যদি হতো, লাইক আমি যদি চীন এবং ইন্ডিয়ার কথাই বলি,
যে তাদের সাথে যুদ্ধ আপনার অরুণাচল নিয়ে লাদাখ সমানে দখল করছে, সেটা কিন্তু ইন্ডিয়ারা ওইখানে পারছে না ভারত। সেইখানে আবার যখন তাদের অন্য স্বার্থ নিয়ে, যখন দক্ষিণ এশিয়ার স্বার্থ নিয়ে কথা হয়, তখন আবার একসাথে তারা কাজ করছে। রাশিয়ার সাথে যখন স্বার্থ নিয়ে কথা হয়, তখন আবার দুই দেশ একসাথে হচ্ছে। সেটা হলো অন্য হিসাব। ওই হিসাবে যদি বাংলাদেশকে ধরতো, তাহলে অন্তত পক্ষে এই জিনিসগুলোর একটা সুরাহা হতো। আমরা চাই যে এটা যত তাড়াতাড়ি সুরাহা হবে ওনাদের জন্য ভালো, কারণ ওনাদেরও সম্মান বাড়ছে না এটা আন্তর্জাতিকভাবে। আমাদেরও ভালো লাগছে না, কারণ আমরা এরকম চাই না যে প্রতিবেশীর সাথে চরমতর এই টাইপের কোনো কিছু লাগুক। তারা ইন্টারিম সরকারের সঙ্গে যেটা করেছে সেটা সব সরকারের সাথে করবে, এটা তো ঠিক না। জি, আপনাকে ধন্যবাদ। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শেষ করতে চাই। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন আছে, দেশের বাইরের চ্যালেঞ্জও আছে সরকারের সামনে। এই যে ভারতের যে বিষয়টি চলে আসলো, ভারত সফরের বিষয়, এই যে নানান চ্যালেঞ্জের মধ্যে সরকার পড়ছে, অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। দেশের বাইরের পররাষ্ট্রের ক্ষেত্রে সরকার আসলে কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে? চ্যালেঞ্জ তো আরও আরেকটা চ্যালেঞ্জ হলো, মিয়ানমারের আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। হঠাৎ করে তারা বলল যে রোহিঙ্গা বাঙালি, 3 লাখ ছাড়া বাকিরা হচ্ছে বাঙালি। এটা কিন্তু সরকারকে আর একটা বেকায়দায় ফেলে দিল। এবং এইটা প্রথমে আনোয়ার ইব্রাহিম বলল 3 লাখ নেবে। তো এই 3 লাখটা যে মানে ভাবলাম যে 3 লাখ, তারপরে 3 লাখ, এইভাবে পর্যায়ক্রমে। কিন্তু ওরা নির্দিষ্ট করতেছে ওই 3 লাখ হচ্ছে রোহিঙ্গা আর বাকিরা হচ্ছে সব বাঙালি। এটাও সরকারের উপর একটা বড় চাপ তৈরি হলো। তারপরে দেখেন এই মুহূর্তে বাংলাদেশের যেই ভারতকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সেইটা যদি সমাধানটা না হয়, পশ্চিমে সমস্যাটা, তারপরে স্থল বাণিজ্যটা বন্ধ হয়ে আছে, এটাও কিন্তু অর্থনৈতিকভাবে আরও মানে বাংলাদেশকে পিছিয়ে দেবে। তাহলে এই একটা চাপ, এই মিয়ানমারের চাপ। অন্যদিকে আপনার বাণিজ্য চুক্তির আমরা এখনও জানি না আমরা কি মুক্তভাবে চীনের সঙ্গে সব বাণিজ্য করতে পারবো কিনা, আমরা মুক্তভাবে সব জায়গা থেকে তেল কিনতে পারবো কিনা এই ক্রাইসিসে, আমরা কিছুই জানি না। তো এই জায়গাগুলো যদি সলভ না হয়, তাহলে তো সরকার আরও বেকায়দায় পড়বে। কারণ সে অর্থনৈতিক সংকটটা সমাধানের জন্য সে ডেসপারেটলি যেখান থেকে কম দামে সে তেল পাবে, গ্যাস পাবে, সেই জায়গা থেকে সে কিনবে। কিন্তু সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, না পারে, ভেতরে আভ্যন্তরীণ বিষয়টা তো আমরা জানি না, তাহলে আরও কিন্তু সংকটের মধ্যে পড়বে। তো এই সংকটটা মাথায় নিয়ে আপনি কিভাবে মানে চলবেন কিভাবে? তারপরে দেখেন আভ্যন্তরীণভাবে তারেক রহমান যেভাবে মিতব্যয়িতার বিষয়টা এনশিওর করতেছে, সব জায়গায় কি তাই হচ্ছে? সব জায়গায় কিন্তু তাই হচ্ছে না। তো সেইটা এখন প্রধানমন্ত্রী চলতেছে একদিকে, বাকিরা চলবে আরেক দিকে, উল্টো পথে, তাহলে তো হবে না। কারণ আপনি আমি যেটা আবারও বলি যে অন্তত দলকে কন্ট্রোল করতে গেলে আপনার শুধু সাংগঠনিক ব্যবস্থা নিলে হবে না, তাদেরকে রীতিমতো আইনগত ব্যবস্থা নিতে হবে এবং দৃষ্টান্তমূলক কিছু অ্যাকশানে যদি আপনি না যান বড় পর্যায় থেকে, তাহলে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। দল কিন্তু এটা পরে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। তো এতগুলো চ্যালেঞ্জ, এগুলি আপনার আভ্যন্তরীণভাবে দলের ভেতর থেকে চ্যালেঞ্জ, যাই বলেন না কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা লম্বা সময় দলের সাংগঠনিক কাজের দায়িত্ব ছিলেন এবং নারী নক্ষত্র সব জানতেন। এখন এই পুরো সাংগঠনিক দায়িত্বটা কিন্তু চলে গেল প্রধানমন্ত্রীর হাতে, আবার তার রাষ্ট্রীয় গুরু দায়িত্ব, সবগুলো মিলায় তার টিম মেম্বার যদি দক্ষ এবং যোগ্য না হয়, তাহলে কিন্তু বিপদ হবে, আরো বাড়তে পারে। যে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের